আমি তো ভালোবাসি তোকে উপন্যাস লিখেছেন সালমা চৌধুরী। পর্ব ৫৪। তানভীর ভিড় করতে করতে নিজের রুম পর্যন্ত যেতেই ফোনে কল বেজে উঠল। তানভীরের বেস্ট ফ্রেন্ড সোহাগ কল দিচ্ছে। তানভীর কল রিসিভ করতে ওপাশ থেকে সোহাগ একদমে কত কি বলতে লাগলো। তানভীর প্রখর তপ্তস্বরে বলল, আমাকে এসব বলে কোনো লাভ নেই, আমি এখন আসতে পারবো না, এমপির সাথে একটা প্রোগ্রামে যেতে হবে, প্লিজ দোস্ত একটু আয়। আরে ভাই, আমার সময় নেই। শুন তানভীর, আমাকে যতই ব্যস্ততা দেখাস সমস্যা নাই, কিন্তু তোর গার্লফ্রেন্ডের জন্য অন্তত আয়। একদম ইমোশনাল ব্ল্যাকমেইল করবি না। তোর আমার মাঝখানে ওকে কেন টানছিস? কারণ আমার কথা তুই গুরুত্ব দিচ্ছিস না। প্লিজ তানভীর, জাস্ট ৫ মিনিট লাগবে, আয় তুই। তানভীর ভারী কণ্ঠে শুধালো, বন্যা কি এখনো ভার্সিটিতেই? আমি তোর কাছে সকাল থেকে চিল্লাচিল্লি করছি, তুই আমাকে পাত্তা দিচ্ছিস না। বন্যার নাম শুনতেই কণ্ঠস্বর পাল্টে গেছে। দাঁড়া, এখন থেকে তোকে ওর কসম দিয়ে সব কাজ করাবো। তানভীর রাগান্বিত কণ্ঠে বলল, আর যাই করিস কোনোদিন ওর নাম নিয়ে কসম কাটতে বলবি না। পরিবারের বাইরে ও আমার একমাত্র দুর্বলতা, তাছাড়া কসম কাটা ঠিক না। আচ্ছা ঠিক আছে, কাটবো না কসম। এখন বল, আসবি? বন্যা যদি সত্যি ভার্সিটিতে থাকে তাহলে আসবো। আরে আছে, প্রয়োজনে আটকিয়ে রাখবো, তাও তুই আয়। আমার কাজটা কিন্তু করে দিতে হবে, ভুলেও বন্যাকে কিছু বলতে যাস না। আমি আসছি। তানভীর দ্রুত বেরিয়ে পড়েছে। এদিকে মেঘ আবিরের আড়ালে চুপটি করে দাঁড়িয়ে আছে। তানভীর চলে গেছে অনেকক্ষণ আগে। মেঘ আতঙ্কে এখনো চোখ খুলতে পারছে না। আবির ঠোঁটের কোণে হাসি রেখে অপলক দৃষ্টিতে মেঘকে দেখছে। তীর তীর করে কাঁপছে মেঘের ওষ্ঠদ্বয়। লজ্জা আর ভয়ে নাকের ডগা আর গাল পাকা টমেটোর মতো লাল হয়ে গেছে। নিস্তব্ধতা বুঝতে পেরে মেঘ ধীরে ধীরে চোখ মেলল। সরাসরি চোখ পড়ল আবিরের চোখের দিকে। আবিরের নিঃস্বার্থ দৃষ্টি দেখে মেঘ লজ্জায় মাথা নিচু করে ঘাড় কাত করে তানভীরকে দেখার চেষ্টা করল। তানভীরকে রুমের কোথাও না দেখতে পেয়ে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, ভাইয়া কোথায়? চলে গেছে। কেন? সেটা আমি কিভাবে বলবো? তোর ভাইকে জিজ্ঞেস কর গিয়ে। হঠাৎ দেয়ালের দিকে নজর পড়ে। যে হাতটা দিয়ে নিজেকে আটকিয়েছিল সেই হাতে যে রং ছিল আবির সেটা খেয়ালই ছিল না। মেঘের চুল বাঁচাতে গিয়ে উল্টো দেয়াল নষ্ট করে ফেলেছে। আবিরের সাথে সাথে মেঘও চোখ ঘুরিয়ে তাকালো। দেয়ালে আবিরের হাত দেখে আর্তনাদ করে উঠল, এটা আপনি কি করলেন? আমি ইচ্ছে করে করেছি নাকি? তোর চুল বাঁচাতেই তো করেছি। মেঘ একটু দূরে সরে দেয়ালটাকে দেখে পুনরায় গম্ভীর কণ্ঠে বলল, আমি এখানটায় এখন কিভাবে ডিজাইন করব? আবির মেঘের হাতের কবজিতে শক্ত করে ধরে টেনে নিয়ে রঙের বক্সে চুবিয়ে সঙ্গে সঙ্গে দেয়ালে ছাপ দিল। যেখানে আবিরের হাতটা রেখেছিল ঠিক সেখানেই। মেঘ আটকানোর খুব চেষ্টা করছে, কিন্তু আবিরের শক্তির সামনে মেঘ অতি নগণ্য একটা মানুষ। আবিরের হাতের রং অনেকটা শক্ত হয়ে যাওয়ায় ঠিকমতো বোঝা যাচ্ছিল না, কিন্তু মেঘের হাতের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। ভালোভাবে খেয়াল করলে মেঘের ছোট্ট হাতকে ঘিরে আবিরের বড় হাতের অপ্রখর ছাপটা ঠিকই চোখে পড়ে। মেঘ ক্রুদ্ধ হয়ে বলে, আপনি এমন করলেন কেন? কি ডিজাইন করবি ভেবে পাচ্ছিস না, তাহলে কি করব? মেঘ শক্ত কণ্ঠে বলল, আমি কিন্তু সম্পূর্ণ দেয়ালটাই নষ্ট করে ফেলব। আবির মুচকি হেসে বলল, একদিনের জন্য রুম তোকে দিয়ে দিয়েছি, সাজাবি নাকি নষ্ট করবি পুরোটাই তোর উপর, আমি কিছুই বলবো না। মেঘ শীতল কণ্ঠে বলল, মাঝখানে হাতের ছাপটার কারণে কি পচা লাগছে? আপনি এমনটা না করলেও পারতেন। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, তুই তোর কাজ শেষ কর, তারপর দেখিস কত সুন্দর লাগে। মেঘ মুখ ভোঁতা করে ঠোঁট ভেঙে কাদো কাদো মুখ করে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির মুচকি হেসে 2 আঙুলে মেঘের রাগে ফুলে ওঠা নাকটা ভালোভাবে চেপে মোলায়েম কণ্ঠে বলল,
দেয়াল জুড়ে এত সুন্দর পেইন্টিং থাকবে আর তাতে ডিজাইনারের হাতের ছাপ থাকবে না, তা কি করে হয়? ছাপটার নিচে তোর নামটাও লিখে দিস। বাসার মানুষ দেখলে কি ভাববে? বাসার মানুষ যখন জিজ্ঞেস করবে এই ডিজাইনটা কে করেছে, তখন কি বলবো? শ্যাওড়াপাড়ার পেতনিটা ডিজাইন করে দিয়ে গেছে, নাকি আমার কাল্পনিক বউটা এসে করেছে? মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে রাগী স্বরে বলল, কথায় কথায় বউ বউ করবেন না, আমি কিন্তু বড় আব্বুকে বলে দেব। কি বলবি? বলবো আপনি সারাদিন বউ বউ করেন, অথচ বিয়ের কথা বললে ভাব নেন, আপনাকে ডাক্তার দেখাতে হবে। আবির নিঃশব্দে হেসে শুধালো, তুই কি আমায় ইনডাইরেক্টলি পাগল বললি? মুখের উপর কিভাবে বলবো? কি? আবির এক পা করে এগুচ্ছে। মেঘ পেছোতে পেছোতে চেঁচিয়ে উঠল, এমন করলে আমি কিন্তু চিৎকার করব। কর চিৎকার, কাকে ডাকবি ডাক, দেখি তোকে কে বাঁচায়। মেঘ ভেজা কণ্ঠে ডেকে উঠল, আম্মু বাঁচাও। আবির মেঘের মুখ চেপে ধরে ঠাট্টার স্বরে বলল, ছি মেঘ, যেভাবে মামুনিকে ডাকছিস, মামুনি ভাববে আমি তোকে ছি। মেঘ বিস্ময়কর দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির মেঘের মুখ চেয়ে কিছুটা গম্ভীর কণ্ঠে বলল, সরি, তোকে আর ডিস্টার্ব করব না, তুই তোর কাজ শেষ কর। আবির টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেছে। মেঘ আহম্মকের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। আবির ভাই যে রাগ করেছে এটা ওনার কথাতেই বোঝা গেছে। মেঘ কি করবে তাই ভাবছে। আচমকা ড্রেসিং টেবিলের আয়নার দিকে নজর পড়তে মেঘ সব ভুলে গেল। গালে আবিরের হাতের স্পর্শ, গলা আর ঘাড়েও আঙুলের দাগ, নাক আর কপাল জুড়ে রং লেগে আছে। মেঘ লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবছে আর বারবার লজ্জায় ললিত হয়ে যাচ্ছে। মেঘ নিজের গালে হাত রেখে আবিরের স্পর্শ অনুভব করার চেষ্টা করছে। অমনি বুকের ভেতর কম্পন শুরু হয়ে গেছে। আচমকা মিম দরজায় দাঁড়াতেই মেঘ তাড়াহুড়া করে দেয়ালের দিকে ঘুরে মাথায় ওড়না দিল, যাতে রঙের দাগ মিম কোনোভাবেই না দেখে। মিম দৌড়ে এসে উত্তেজিত কণ্ঠে শুধালো, আপু তুমি আমায় দেখে কি লুকাইছো? দেখি এদিকে ঘুরো তো। মেঘ দেয়ালে রং করতে করতে তপ্ত স্বরে বলল, ডিস্টার্ব করিস না, রুমে যা। তুমি কি লুকাচ্ছ বলো, তাহলেই চলে যাব। মেঘ হুঙ্কার দিয়ে উঠল, আবির ভাই কিন্তু ওয়াশরুমে আছে, ডাকবো? মেঘ উদ্বিগ্ন কণ্ঠে বলল, ভাইয়া রুমে, আগে বলবা না? আমি গেলাম, পরে এসে দেখবো তুমি কি লুকাইছো। মেঘ কিছুক্ষণ ভেবে পুনরায় কাজ শুরু করলো। আবির ওয়াশরুম থেকে বেরিয়ে ভেজা শরীরে টি শার্ট গায়ে দিয়ে ফোন নিয়ে চুপচাপ রুম থেকে বেরিয়ে গেছে। মেঘের দিকে একবারের জন্য তাকিয়েও দেখেনি। মেঘ অসহায় মুখ করে আবিরের যাওয়ার দিকে খানিকক্ষণ চেয়ে রইল। চোখে মুখে বিষণ্ণতা ভর করছে, তবুও সবকিছু একপাশে রেখে কাজে মনোযোগ দিল। আবির নিজে নামতেই মিম ছুটে গেল মেঘকে দেখতে। ততক্ষণে মেঘ রং দিয়ে গালে আর গলায় থাকা আঙুলের ছাপ মুছে ফেলেছে। মিম রুমে ঢুকতেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তখন কি লুকাইছিলা? মেঘ স্বাভাবিকভাবে ঘুরে মিমের গালে রঙের 2 আঙুল ছুঁয়ে বলল, তোর কাছ থেকে আমি কি লুকাবো বল? আপু তোমার গালে এত রং কেন? খেয়াল ছিল না, হুট করে গালে হাত দিয়ে ফেলেছিলাম। দুটা দেয়াল ভালোভাবে পর্যবেক্ষণ করে মিম বলল, আপু দুটা ডিজাইনই অনেক সুন্দর হয়েছে, ভাইয়ার রুমটা অন্যরকম সুন্দর লাগছে। মেঘ মৃদুস্বরে বলল, সত্যি সুন্দর হয়েছে? 100% সত্যি। ওনার কি পছন্দ হবে? কিছু তো বললেন না। আমি বলছি ভাইয়ার পছন্দ হবেই হবে, তাছাড়া তুমি যা এঁকে দিবা ভাইয়া সেটাই প্রশংসা করবে দেখো। সেটা যদি ব্যাঙের ছাতাও হয় তবুও বলবে অনেক সুন্দর হয়েছে। মিম বিছানার উপর বসে পা ঝুলাচ্ছে আর মেঘের সাথে গল্প করছে। মেঘ আবিরের কথা মতো নিজের হাতের ছাপটা নিচে নিজের নাম লিখেছে, তাছাড়া এক সাইডে সাজ্জাদুল খান আবির নাম লিখে ডিজাইনও করে দিয়েছে। মিমকে কিছু জিনিস দিয়ে আগেই পাঠিয়ে দিয়েছে। বাকিগুলো নিয়ে মেঘ পেছন পেছন আসছে। এতক্ষণের মধ্যে আবির একবারও উপরে যায়নি। মিম নিচে আসতেই আবির প্রশ্ন করল, তোর বোনের কাজ শেষ হয়েছে?
হ্যাঁ, অনেকক্ষণ আগেই শেষ হয়েছে। আবির কোনো কথা না বলেই নিজের রুমে চলে গেছে। দুটো দেয়ালের ডিজাইনের কারণে রুমটাকে চেনাই যাচ্ছে না। আবিরের রুমটা খানবাড়ির সবগুলো রুমের থেকে বড়। একসময় এই রুমে আলী আহমেদ খান আর মালিহা খান থাকতেন। ওনাদের জন্যই মূলত বানানো হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন সমস্যার কারণে আলী আহমেদ খানরা নিচে চলে আসেন আর রুমটা আবিরের দখলে চলে যায়। রুমটার ঠিক মাঝামাঝিতে দরজার অবস্থিত। ভেতরের একপাশে আবিরের ব্যবহার্য সব প্রয়োজনীয় সামগ্রী আর অন্য পাশে সব প্রয়োজনীয় জিনিসপত্র। ছোটবেলার সাইকেল থেকে শুরু করে লাগেজ, ক্রিকেট, ফুটবল খেলার যাবতীয় জিনিসপত্র, পুরনো একটা ওয়ারড্রোব, আরও অনেক কিছু। ওইদিকে সব জিনিসপত্র বড় জামাকাপড় দিয়ে ঢাকা। মালিহা খান বলেছিলেন পুরনো জিনিসপত্র স্টোর রুমে রেখে দিতে, কিন্তু আবির সেগুলো সরাতে রাজি হয়নি। রুমে আটকড়ায় এখন একপাশে অতিরিক্ত সুন্দর হয়ে গেছে আর অন্য পাশ অগোছালো। তবে আবিরের সেদিকে মনোযোগ নেই। আবির উদ্ধৃত নয়নে দেয়ালের দিকে চেয়ে আছে। একবার চোখ পড়েছে নিজের নামের দিকে, পুনরায় নজর আটকায় মেঘের হাতের ছাপ, সেই সাথে লেখা মেঘ নামটার উপর। অকস্মাৎ আবিরের মুখে হাসি ফুটে ওঠে। অন্যদিকে তানভীর ভার্সিটির সামনে আসতেই সোহাগ আর শিমুলকে দেখতে পেল। ওরা তানভীরকে দেখেই হাসি মুখে এগিয়ে আসলো। তানভীর প্রশ্ন করলো, বন্যা কোথায়? চল আমাদের কাজটা আগে শেষ করে আসি। 5 মিনিটের কাজ। বন্যার সাথে আগে দেখা করব, তারপর তোদের ব্যাপারটা ভেবে দেখব। দুটা মেয়ের সাথে ওদিকে গেল। তানভীর ওদের দেখানো পথে বাইক স্টার্ট দিল। থামলো ঠিক বন্যার পেছনে। বন্যারা পেছনের দিকে তাকিয়েও দেখল না। তানভীর ঘন ঘন হর্ন দিতে লাগলো। এক প্রকার বিরক্ত হয়ে বন্যা পেছনে ফিরতেই দেখল তানভীর বাইক থেকে নীরের দৃষ্টিতে তাকিয়ে আছে। বন্যা চেহারা স্বাভাবিক করার চেষ্টা করল। তানভীর গম্ভীর কণ্ঠে বলল, এদিকে আসো। বন্যা বান্ধবীর দিকে তাকিয়ে ধীর গতিতে এগিয়ে আসলো। তানভীর প্রখর তপ্ত স্বরে বলল, ফোন দিলে ফোন রিসিভ করার প্রয়োজন মনে করো না? ইদানিং ফোন বন্ধ করে রেখেছ, সমস্যা কি? বন্যা স্বাভাবিক কণ্ঠে বলল, আমার ফোন নষ্ট হয়ে গেছে, নতুন ফোন কিনতে হবে। আব্বু বলেছেন আগামী সপ্তাহে ফোন কিনে দিবেন। ও, আর কোনো কারণ নেই তো? আর কি কারণ থাকবে? ভাইয়া যখন অ্যাক্সিডেন্ট করেছিল তখন তোমাকে রাগে উল্টাপাল্টা কথা বলেছিলাম, তার জন্য দুঃখিত। ভাইয়ার রক্তাক্ত দেহ দেখে আমি তখন মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। বুঝে না বুঝে তোমার সাথে রাগ দেখিয়েছি। বন্যা মলিন হেসে বলল, কোনো ব্যাপার না, আমি কিছু মনে করিনি। আপনার জায়গায় আমি থাকলে হয়তো ওভাবেই রিয়্যাক্ট করতাম, নয়তো আরও বেশি করতাম। আই এম রিয়েলি সরি বন্যা, এত ফর্মালিটি করতে হবে না, আমি সত্যি কিছু মনে করিনি। আবির ভাই এখন কেমন আছেন? মেঘ কেমন আছে? দুজনেই আলহামদুলিল্লাহ ভালো আছে। বন্যা হঠাৎই ঢোক গিলে উষ্ণ স্বরে বলল, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ অবশ্যই। আপনি মিনহাজ আর তামিমকে কি করেছিলেন? কেন, কোনো সমস্যা? না না, ওরা অনেক দিন ভার্সিটিতে আসেনি, এখন আসলেও অনেক চুপচাপ হয়ে গেছে, তাই বলছিলাম। ও আচ্ছা, এসব কোনো বিষয় না, আমি বেশি কিছু করিনি। আমার জায়গায় ভাইয়া থাকলে ওদের আর কোনোদিন দেখতেও পারতাম না। তানভীর একটু থেমে আবার প্রশ্ন করলো, ও একটা কথা, ভার্সিটিতে কেউ তোমাকে ডিস্টার্ব করে? বনাম মনে মনে আওড়ালো, ডিস্টার্ব করলেও তো আপনাকে বলবো না। স্বাভাবিক কণ্ঠে বলল, না। যদি মনে করো আমাকে না বললে আমি কিছু জানতে পারবো না, তাহলে এটা তোমার ভুল ধারণা, বরং তুমি নিজ থেকে জানালে তোমারই লাভ। বন্যা কপাল গুটিয়ে ধীর কণ্ঠে বলল, এখন আসি। যেতে বলেছি তোমায়? আমার তাড়া আছে। কেন, কেউ অপেক্ষা করছে? মানে কিছু না, ভার্সিটিতে পরশুদিন প্রোগ্রাম আছে, কষ্ট করে মেয়েকে জানিয়ে দিন। ঠিক আছে, এখন চলো। কোথায়? তোমায় কিছু খাওয়াই। আমি আজ কিছু খাবো না, অন্য কোনো দিন আমি আপনাদের খাওয়াবো। তানভীর ভারী কণ্ঠে বলল, সেসব পরে দেখা যাবে, এখন বাইকে বসো। এক গ্লাস আখের জুস হলেও খেতে হবে, না হয় আমি ধরে নিব তুমি আমার উপর রাগ করে আছো।
আমি সত্যি রেগে বিশ্বাস করুন। মানলাম এবং বিশ্বাসও করলাম। এখন চলো। বন্যা দাঁতে দাঁত চেপে বাইকে উঠে বসলো। ইচ্ছা না থাকা সত্ত্বেও তানভীরের সঙ্গে 2 গ্লাস আখের জুস খেয়েছে। শুধুমাত্র মেঘের ভাই বলে বাধ্য হয়ে বন্যা তানভীরের সাথে কথা বলে, না হয় কোনোদিন বলতো না। মিনহাজ আর তামিমকে বন্যা 2-1 বার জিজ্ঞেস করেছিল কি হয়েছিল বলতে, কিন্তু ওরা কিছুই বলে না, বারবার কথা এড়িয়ে যায়। তার জন্য বন্যাও তেমন জোর করে না। তবে ভালো কিছু যে ঘটেনি বন্যা 100% নিশ্চিত। আবিরের অসুস্থতার পর থেকে মেঘ মিনহাজদের কথা ভুলেও ভাবে না। বন্যা কিছু বললেও তেমন পাত্তা দেয় না, এমনকি রেগুলার ভার্সিটিতেও আসে না। বাড়ির কেউ কিছু বললে শরীর খারাপ, মন খারাপ বলে নানান বাহানা দেয়, আর বাকি সব তানভীর সামলায়। না বোনকে কিছু বলতে পারে আর না বাসায়। মেঘের চোখে তানভীর সেরা ভাই হলেও বন্যার চোখে তানভীর একজন রাজনীতিবিদ, দাপটি ভিলেন টাইপের ছেলে। এত বছর যাবৎ মেঘকে শাসন করা দেখে বন্যা আবিরকে ভয় পেত, বন্যা তানভীরকে ভয় পেত। মিনহাজদের ঘটনার পর থেকে বন্যা আরো বেশি আতঙ্কে থাকে, দূরত্ব মেইনটেইন করে চলে। তানভীর বন্যাকে রিকশায় উঠিয়ে দিয়ে সোহাগদের কাছে এসেছে। সোহাগ ঠাট্টার স্বরে বলল, আগে আসতেই চাইছিলি না আর এখন? তানভীর মুচকি এসে বলল, কতদিন পর মেয়েটাকে দেখলাম। আহা কত আবেগ। কোথায় যাবি বলেছিলি চল। বিকেল থেকে মেঘ আর মিম শপিংয়ে যাবে বলে পাগলামি করছে। তানভীরকে যেতে বলা হয়েছিল, কিন্তু তানভীর প্রোগ্রামে ব্যস্ত বলে যেতে পারবে না। মেঘ আর মিম একা যেতে পাগলামি শুরু করেছে। ওদের হাউকাউ শুনে আবির নিচে এসেছে। আবিরকে দেখেই 2 বোন চুপ হয়ে গেছে। সদ্য ঘুম থেকে উঠে বাসায় আবিরের চোখগুলো লাল টকটকে হয়ে আছে। আবির অস্ফুট কণ্ঠে শুধালো, কি হয়েছে তোদের? মেঘ মিম কেউ কোনো কথা বলল না। আকলিমা খান বললেন, ওরা শপিংয়ে যেতে চাচ্ছে যাক, সমস্যা কি? একা যেতে চাচ্ছে। আবির কপাল কুঁচকে তাকিয়ে বলল, একা যেতে হবে না, তোমরা না গেলে আমি ওদের নিয়ে যাচ্ছি। মেঘ আর মিম দুজনেই একসঙ্গে চেঁচিয়ে উঠল, না। রাগে আবিরের চোখ মুখ লাল হয়ে গেছে। কপাল কুঁচকে গম্ভীর কণ্ঠে শুধালো, সমস্যা কি তোদের? মেঘ মাথা নিচু করে উত্তর দিল, কোনো সমস্যা নাই। সমস্যা না থাকলে কাকিয়াদের নিয়ে শপিংয়ে যা, বেশি তেড়ামি করবি না, ঠিক আছে? মেঘ এক দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে উপর নিচে মাথা নাড়ল। অনুমতি ছাড়া একা শপিংয়ে যাওয়া অসম্ভব, বিষয়টা তাদের অজানা নয়। তবুও চেষ্টা করে দেখছিল যদি অনুমতি পেয়ে যায়। আবির আগের ভাবমূর্তি বজায় রেখে দাঁড়িয়ে আছে। মেঘ আর মিম তাড়াহুড়া করে নিজেদের রুমে চলে গেছে। হালিমা খান আর আকলিমা খানের সঙ্গে মিম আর মেঘ শপিংয়ে গেছে। মেঘ আর মিম সুযোগ বুঝে আবিরের জন্য 2-3টা সাদা টি-শার্ট আর দুজনের জন্য 3টা পাঞ্জাবি কিনে নিয়ে এসেছে। মেঘেরা বাসায় ফিরতেই তানভীর ভার্সিটির প্রোগ্রামের কথা বলেছে। আবিরও সেখানেই উপস্থিত ছিল। মেঘ নিজের হাতের শপিং ব্যাগগুলো লুকিয়ে নিজের রুমে নিয়ে গেছে। আবির বিষয়টা খেয়াল করেও কিছু বলেনি। আবির রাতে ঘুমানোর সময় রুমে ঢুকে দরজা চাপাতেই রীতিমতো আশ্চর্য হয়ে গেছে। আবিরের দরজার আড়ালে মেঘের হাতের ছাপটা আগের মতো বেরঙিন নেই। মেঘ সেখানে নীল রঙের ছাপ দিয়েছে, এমনকি অন্য হাতের ছাপও দিয়েছে। পাশাপাশি মেঘের 2 হাতের ছাপ দেখে আবির মুচকি এসে বলল, পাগলি একটা। প্রোগ্রামের দিন ঠিক সময় মতো মেঘ ভার্সিটিতে চলে এসেছে। মেঘকে দেখে মিনহাজ আর তামিম এগিয়ে এসে শুধালো, কেমন আছিস? মেঘ অন্যদিকে মুখ ঘুরে বলল, আলহামদুলিল্লাহ। মেঘ ওদের পাশ কাটিয়ে চলে গেছে। বন্যা আর মেঘ দুজনেই আজ গাউন ড্রেসের সঙ্গে হিজাব পরে এসেছে। মেঘ আর বন্যা কিছুটা সামনে এগুতেই লিফাত নামের ছেলেটার সাথে দেখা। লিফাতের হাতে সিগারেট। বন্যা আর মেঘ দেখে থতমত খেল। সিগারেট পেছনে ফেলে শান্ত স্বরে জিজ্ঞেস করল, কেমন আছো তোমরা? বন্যা আর মেঘ দুজনেই কপাল কুঁচকে তাকিয়ে আছে। বন্যা ঠান্ডা কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ ভালো।
বন্যা মেঘের হাত ধরে বলল, চল এখান থেকে। মেঘ তখনও সরু নেত্রে লিফাতকে পরখ করছে। ছেলেটার মুখে রহস্যময় হাসি। লিফাত প্রশ্ন করল, কেউ কেমন আছে জিজ্ঞেস করলে প্রত্যুত্তরে তাকেও জিজ্ঞেস করতে হয়? এটাও কি জানো না? বন্যা শক্ত কণ্ঠে জবাব দিল, না, জানি না। বন্যা মেঘকে টেনে নিয়ে চলে যাচ্ছে। মেঘ কপাল কুঁচকে শুধালো, এই ছেলে আবার কি? রসায়ন ডিপার্টমেন্টের 4র্থ বর্ষের এক বড় ভাই। তোর সাথে কথা বলতে আসছে কেন? আল্লাহ জানেন। তুই তো ইদানিং তেমন ক্লাসে আসিস না। একদিন আমি ফোনে কথা বলছিলাম, তখন এই ছেলে ইচ্ছে করেই আমার কাছে গেছে। আমি হঠাৎ ঘোরাতে প্রায় ধাক্কা লেগেই গেছিল। কথাবার্তা নেই, হুট করে আমাকে ধমকিয়ে চলে গেছে। এরপর থেকে দেখলেই কেমন করে হাসে, এটা সেটা জিজ্ঞেস করে, ইচ্ছক করে মাথাটা ফাটিয়ে দিই। ভাইয়াকে বলবো? না না, তোর ভাই আরেক ডেঞ্জারাস পাবলিক। ওই দিন দেখা হয়েছিল, পরে জিজ্ঞেস করতেছিল আমাকে কেউ ডিস্টার্ব করে কিনা। তুই কি বলেছিস আমি না করেছি? কেন? তোর ভাই মিনহাজদের যে অবস্থা করেছে, আমি আর কাউকে বিপদে ফেলতে চাই না। তাহলে আমি আবির ভাইকে বলি? ভুলেও না তোর এই গুন্ডা পান্ডা ভাইদের আমার ব্যাপারে কিছু বলবি না। তুই গুন্ডা পান্ডা কাকে বলছিস? আমার আবির ভাই হিরো, নট ভিলেন, ওকে? আর তোর ভাই? আমার ভাইও হিরো। মিনহাজদের যদি মেরেও থাকে, ভাইয়া কি শুধু শুধু মারছে নাকি? আমার কর্মকাণ্ডে কি তখন আমার কর্মকাণ্ডে তোর কি তখন আমাকে মারতে ইচ্ছে করেনি? বল, করেনি? করেছে। তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়েও আমার কাছে তুই আমার উপর বিরক্ত হয়েছিস। এমনকি আমি নিজেই আমার উপর বিরক্ত ছিলাম। সেখানে ভাইয়া না মিনহাজকে চিনে আর না তামিমকে চিনে। আবির ভাই আর তানভীর ভাইয়ার প্রাণ এক সুতোয় বাঁধা। ওদের একজনের কিছু হলে আর একজন জীবনের ঝুঁকি নিয়ে হলেও বাঁচাবে। সেখানে সামান্য মায়ের এমন কি? বন্যা উদাসীন কণ্ঠে বলল, এখন চল, অনুষ্ঠান শুরু হয়ে যাবে। মেঘ আর বন্যা ভেতরে ঢুকলো। পেছন দিকে বসতেই যাবে এমন সময় ওদের একজন ক্লাসমেট সামনে থেকে ডেকে বলল, মেঘ, তোরা এখানে আয়, তোদের জন্য সিট আছে। মেঘ আর বন্যা এগিয়ে গেল। পাশাপাশি দুটো সিটে মেঘ আর বন্যা বসলো। ওদের সামনের সারিতেই লিফাতের বন্ধুরা বসা। মুহূর্তের মধ্যেই লিফাত এসে বসলো। মেঘ আর বন্যা লিফাতকে দেখে পেছনে চলে যাওয়ার জন্য ফিসফিস শুরু করলো। লিফাত পেছনে ঘুরে উত্তেজিত কণ্ঠে বলল, আরে তোমরা এখানে, কোনো কিছু লাগলে শুধু একবার বলবা, সাথে সাথে এনে দিব। বন্যা আর মেঘ দুজনেই রাগে ফুঁসছে। বন্যা কিছু বলতে যাবে তার আগেই কেউ একজন রাগান্বিত কণ্ঠে বলল, তোর কলিজাটা আমার লাগবে, দে এখন। মেঘ আর বন্যা দুজনেই চমকে ওঠে, পাশ ফিরে তাকালো। লিফাতও আটকে উঠে সেদিকে তাকালো। চোখ পর্যন্ত ঢেকে রাখা ক্যাপটা সরাতেই তানভীরের মুখটা স্পষ্ট দেখা গেল। অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। তানভীরকে দেখে বন্যা আর মেঘ দুজনেই ভয় পাচ্ছে। লিফাত বেশ কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে হঠাৎই হেসে ফেলল। তানভীর চোখ মুখ কুঁচকে পুনরায় বলল, কি হলো, দিবি না? মেয়েদের প্রতি এত যত্ন, যা চাইবে সাথে সাথে এনে দিবি, আর আমি সামান্য কলিজাটা চাইছি, তুই সেটা দিতেই রাজি হচ্ছিস না? লিফাত, তোর থেকে এটা আশা করিনি। লিফাত হঠাৎই অস্বাভাবিকভাবে হাসতে শুরু করলো। হাসতে হাসতে বলল, আরে ভাই তুমি, তোমার কি লাগবে বলো শুধু, দেখো তোমার ভাই তোমার জন্য কি করে। তানভীর চোখে মুখে বিরক্তির ছাপ। বিরক্তি ভরা কণ্ঠে বলল, আপাতত তোর কলিজাটা হলেই হবে, চাইলে তোর হাতটাও দিতে পারিস। আমিও দেখি ওইখানে ঠিক কতজনের জায়গা দিয়েছিস। লিফাত মুখে হাসি রেখে বলল, এই সর সর, আমাকে সাইড দে। লিফাত এগিয়ে আসতেই তানভীর বসা থেকে উঠে দাঁড়ালো। লিফাত তানভীরকে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলতে লাগলো, প্লিজ ভাই, এখানে অনেক জুনিয়র আছে, ওদের সামনে আমার মান সম্মানটা ডুবিও না প্লিজ। তানভীর রাগান্বিত কণ্ঠে গজগজ করতে করতে বলল, তোর হিসাবের খাতায় এখনো অবধি 1000 খানের মেয়ের নাম উঠেছে, আর কত? সরি ভাই, তুমি এখানে কেন আসছো? ওরা কি তোমার কিছু হয় নাকি অন্য কারোর জন্য আসছো? যেই বন্যার পিছনে ঘুরঘুর করছিস সে একান্তই আমার,
তার পাশের জন আমার একমাত্র বোন আর আবির ভাইয়ের পার্সোনাল সম্পত্তি। তুই ভুল জায়গায় হাত বাড়িয়েছিস লিফাত। তোকে কি করা উচিত নিজেই বল। সরি ভাইয়া, প্লিজ মাফ করে দাও। আমি জানতাম না ওরা তোমার কাছের লোক। তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি লিফাত, ভবিষ্যতে কোনো মেয়ের দিকে কুনজর দিলে সার্টিফিকেট নিয়ে বের হতে পারবি না বলে দিলাম। প্লিজ তানভীর ভাই, এমনটা করো না। প্রয়োজনে আমি তোমার পায়ে ধরে মাপ চাইব। আবির ভাইয়া কোথায় আছেন, আমি ওনার পায়ে ধরে মাপ চেয়ে নিব। তবু এমন কিছু করো না ভাই। ঠিক আছে, লাস্টবারের মতো ছেড়ে দিচ্ছি। লিফাত একগাল হেসে বলল, থ্যাংক ইউ ভাই। তানভীর ভারী কণ্ঠে বলল, মনে থাকে যেন। অবশ্যই। লিফাত নিজের চেয়ারে গিয়ে বসল। পেছনে ফেরা তো দূর, ঘাড় পর্যন্ত কাত করছে না। তানভীর মেঘ আর বন্যার জন্য কিছু খাবার আগেই কিনে এনেছিল, সেগুলো দিয়ে ক্যাপ পরতে পরতে চলে গেল। আমি আসছি। মেঘ হাসি মুখে বলল, অনুষ্ঠান দেখবা না? আমি অনুষ্ঠান দেখতে আসিনি, যে কাজে এসেছিলাম তা শেষ। অনুষ্ঠান শেষে বাসায় চলে যাস, উল্টাপাল্টা ঘুরিস না। তানভীর চলে গেছে। খুশিতে মেঘের চোখ চকচক করছে। বর্ণার দিকে তাকিয়ে ঠোঁট বেঁকিয়ে হেসে বলল, দেখেছিস, আমার ভাই সেরাদের সেরা। তুই না বললেও ঠিক জেনে ফেলেছে ওই ছেলে মাপ যে চাইছে দেখছিস। বন্যা শ্বাস ছেড়ে রাগী স্বরে বলল, তুই গিয়ে শুনেছিলি মাফ নাও চাইতে পারে। মেঘ ভ্রু কুঁচকে বলল, এই তুই কি আমার ভাইয়ের পাওয়ার নিয়ে সন্দেহ করছিস? আমি শিওর এই ছেলে ভাইয়ের কাছে মাপ চাইছে। বিশ্বাস না হলে ছেলেকে ডাক দে। যদি স্বাভাবিকভাবে কথা বলে তাহলে বুঝবো ভাইয়া কিছু বলেনি, আর যদি কণ্ঠস্বর বদলে যায় তাহলে বুঝবো ভাইয়া ঝেড়েছে। বন্যা ভাবলিশহীন জবাব দিল, আমি পারবো না। মেঘ ভেঙচি কেটে বলল, না পারলে নাই, আমার ভাই যে হিরো তার প্রমাণ আমার দিতেই হবে। মেঘ সামনের দিকে কিছুটা ঝুঁকে ডাকল, এক্সকিউজ মি ভাইয়া। ছেলেটা পেছনে না তাকিয়ে ঢোক গেড়ে ধীর কণ্ঠে জবাব দিল, জি আপু, কিছু বলবেন? আপনাদের জন্য কি কোনো সমস্যা হচ্ছে? আমরা কি পেছনে চলে যাব? মেঘ তাড়াহুড়া করে বলল, না, পেছনে যেতে হবে না, আমাদের কোনো সমস্যা হচ্ছে না। মেঘ বন্যার দিকে তাকিয়ে মুচকি এসে বলল, দেখলি, এর মধ্যে রাজনীতিবিদদের আগমন ঘটল। আশেপাশে বসা জুনিয়ররা সবাই দাঁড়িয়ে সালাম দিচ্ছে। মেঘ আর বন্যা স্বাভাবিকভাবেই বসে রইল। একজনের নজর মেঘেদের দিকে পড়তেই সামনের 2-3 জনকে ডেকে বলল। অকস্মাৎ ওরা থমকে গেল, ঘুরে এসে মেঘেদের কাছে দাঁড়ালো। মেঘ আর বন্যা মনে মনে ভয় পাচ্ছে, ভাবছে দাঁড়ায়নি বলে হয়তো ওনারা বকা দিতে এসেছেন। তাদের মধ্যে একজন মেঘকে উদ্দেশ্য করে বলে উঠল, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তোমরা তো পেছনে বসেছো কেন? আসো, সামনে এসে বসো। মেঘ আর বন্যা দুজনেই থতমত খেয়ে বলল, না ভাইয়া, আমরা এখানেই ঠিক আছি। তা বলতে হবে না আপু, আবির ভাইয়াকে এত করে রিকোয়েস্ট করার পরেও উনি আমাদের প্রোগ্রামে আসেননি। অবশ্য তার জন্য আমরাই দায়ী। ভাইয়া বারবার বলেছিল ওনাকে নিয়ে যেন কোনো রকম প্ল্যান না করি, কিন্তু আমাদের মন তাতে সায় দেয়নি। ভাইয়ার জন্য স্পেশাল আয়োজন করেছিলাম। ভাইয়া কোনোভাবে খবর পেয়েছে, তারপর আর প্রোগ্রামেই আসেনি। সেসব পুরনো কথা বাদ দেই। এখন তোমরা যেহেতু আমাদের প্রোগ্রামে আসছো, আমাদের উচিত তোমাদের সর্বোচ্চ আপ্যায়ন করা। প্লিজ তোমরা সামনে এসে বসো। 4-5 জন একসঙ্গে রিকোয়েস্ট করতে শুরু করেছে। ওনাদের এত রিকোয়েস্ট করা দেখে মেঘ আর বন্যা ভীষণ লজ্জায় পড়ে গেছে। পুরো হলের মানুষ দাঁড়িয়ে তাকিয়েছে মেঘ আর বন্যার দিকে। যাদের দাপটে সবাই আতঙ্কে থাকে, সেখানে তারা প্রথম বর্ষে 2টা মেয়েকে এত রিকোয়েস্ট করছে, এটা সবার কল্পনার বাইরে। মেঘ আর বন্যা বাধ্য হয়ে সামনের দিকে বসেছে। এত সামনে বসে প্রোগ্রাম দেখতে মেঘ আর বন্যা দুজনেই অস্বস্তি লাগছে। উঠে যেতেও পারছে না। একটু নড়লেই 2-1 জন এগিয়ে এসে জিজ্ঞেস করে, আপু কোনো সমস্যা, কিছু লাগবে? তাই উঠে যেতেও পারছে না। প্রোগ্রামের বিরতিতে মেঘেদের খাবার পর্যন্ত দিয়ে গেছে।
তানভীর নিজেও অনেক খাবার কিনে দিয়ে গেছিল। মেঘার বন্যা শুধু মুখ চাওয়াচাওয়ি করছে, কিছুই খেতে পারছে না। মেঘ বাধ্য হয়ে আবিরকে কল দিল। আবির অফিসে কাজ করছিল, গতকাল থেকেই অফিসে আসছে। অফিসে আসলেও এখনো বাইক চালানোর অনুমতি পায়নি আবির। দুদিন যাবৎ আলী আহমেদ খান নিজের সাথে আবিরকে অফিসে নিয়ে যান। আবিরও বাধ্য ছেলের মতো আব্বুর সঙ্গে যায়। মেঘ কল দিতেই আবির মুচকি হেসে কল রিসিভ করলো। মেঘ সালাম দিল। আবির সালামের উত্তর দিয়ে শুধালো, কি ব্যাপার, তাদের আপ্যায়নে অতিষ্ঠ হয়ে যাচ্ছিস? মেঘ উদ্বেগপূর্ণ কণ্ঠে জানাতে চাইল, আপনি কিভাবে জানেন? তোর আশেপাশে কখন কি ঘটনা ঘটে সব আপডেটই আমার কাছে থাকে। ওনারা কল দিয়েছিল আমায় না জানিয়ে তোকে কিছু বলবে, ওদের যে কি অবস্থা হবে এটা তুই না জানলেও ওরা খুব ভালো করে জানে। খাবার খাইছিস? না। খেয়ে নে, না হয় একটার পর একটা দিতেই থাকবে। ওদের অতিরিক্ত ভালোবাসা অতিষ্ঠ হয়ে আমি যোগাযোগ কমিয়ে ফেলেছি। এতদিনে তোকে পেয়েছে। তোকে ঠিকঠাক আপ্যায়ন না করতে পারলে ওরা ঘুমিয়েও দূরস্বপ্ন দেখবে, বুঝলি? মেঘ মৃদু হেসে বলল, আমাদের প্রোগ্রাম দেখতে ভালো লাগছে না। সামনে এনে বসাইছে, সব বিরক্ত লাগছে। কিছুক্ষণ দেখ, বেশি খারাপ লাগলে আমার কথা বলে বেরিয়ে পড়িস। আচ্ছা, আপনি আসবেন কেন? অনুষ্ঠান দেখতে নাকি ওদের কর্মকাণ্ড দেখতে? না না, এমনি। আসবেন কিনা জিজ্ঞেস করছি। আবির মন খারাপ করে বলল, জানিসই তো আব্বু আমাকে বাইক নিয়ে বের হতে দেয় না। আব্বুর গাড়ি আমি নিব না, আসলে রিক্সা দিয়ে আসতে হবে। আসবো? মেঘ খানিক ভাবল। এমনিতেই আবিরের শরীর দুর্বল, এ অবস্থায় যদি আবার কোনো অ্যাক্সিডেন্ট ঘটে সে ভয়ে মেঘ বলল, না, আপনার আসতে হবে না। রাগ করছিস? আমি রিক্সা নিয়ে আসি, সমস্যা নেই। সত্যি রাগ করিনি। আপনি পুরোপুরি সুস্থ হলে অনেক ঘুরতে পারবো। এখন না হয় বড় আব্বুর লক্ষ্মী ছেলে হয়েই থাকুন। আবির নিঃশব্দে হেসে বলল, সাবধানে থাকিস, আর কোনো সমস্যা হলে জানাইস। মেঘ ঠাট্টার স্বরে বলল, জানাবো না। কেন? কারণ আমি জানি আমার কোনো সমস্যা হওয়ার আগেই কেউ বা কারা কোনো না কোনোভাবে আমাকে প্রোটেক্ট করবে। এত কনফিডেন্ট? ইয়েস স্যার। ওকে ম্যাম, বাকনামি রেখে এখন খেয়ে নেন। আচ্ছা, আপনি খেয়েছেন? আব্বু আমাকে খাওয়ার উপরেই রেখেছেন, ঘন্টায় ঘন্টায় খাবার পাঠাচ্ছেন। এখন মনে হচ্ছে অফিসে না এসে বাসায় থাকলেই ভালো হতো। ঠিক আছে খান, রাখি তাহলে। ওকে। মেঘ আবার ডাকলো, আবির ভাই। কিছু না, রাখছি। মেঘ কল কেটে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। বন্যা কপাল কুঁচকে তাকিয়ে আছে। মেঘ ভ্রু নাচিয়ে শুধালো, এখন কি আমার ভাইয়ার আর আবির ভাইয়ের ক্ষমতা সম্পর্কে আইডিয়া হয়েছে? বন্যা অস্থির হয়ে বলল, সেসব হয়েছে, কিন্তু তুই আগে এটা বল, তুই আর আবির ভাই কি রিলেশনে আছিস? হ্যাঁ। সত্যি? উনি কি তোকে প্রপোজ করে ফেলেছেন? প্রপোজ করেননি, তবে আমি মনে মনে একসেপ্ট করে নিয়েছি। কেন বলতো? তোদের এত সুন্দর কথোপকথন শুনে আমার নিজেরই শান্তি শান্তি লাগছে। মেঘ মুচকি হাসলো, সাথে বন্যাও।